হ্যাঁ স্টুডেন্ট, স্টাডি সায়েন্স বাই শুভঙ্কর চ্যানেল তোমাদের স্বাগত। আমি শুভঙ্কর মণ্ডল। শুরু করেছি তোমাদের ক্লাস 9 সামেটিভ 2 এর অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে তোমাদের যে ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌতবিজ্ঞান যে পার্টটা রয়েছে তার মডেল কোশ্চেন নম্বর 2 অর্থাৎ আরামবাগ হাই স্কুলের যে 40 নম্বর সেট রয়েছে তার পুরোটা সলিউশন করা হবে। তাই তোমাদের বলবো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। দেখো, গ্রুপ এ এর প্রথম প্রশ্ন বলেছে কোনো সম্পূর্ণ দৃঢ় বস্তুর ইয়ং গুণাঙ্কের মান কত হয়? অসীম হয়। বি 2 নম্বর কি বলেছে? জলের ওপর জলীয় বাষ্প পরিবর্তে শুষ্ক বায়ু থাকলে জলের পৃষ্ঠটান কি হয়? হ্রাস পায়, বৃদ্ধি পায়, অপরিবর্তিত থাকে, না জলের অণুর গঠনের উপর নির্ভর করে? কী হবে? বৃদ্ধি পায়। তিনি কি বলেছে? প্রদত্ত কোনটির বিস্তার মাধ্যম তরল নয়? ক্রিম, ফেনা, কুয়াশা, সালফার। উত্তর হবে কুয়াশা। চারটি কি বলেছে? 60 গ্রাম NaOH-কে 500 ml জলে দ্রবীভূত করলে দ্রবণের গাঢ়ত্ব কত হবে? মোল পার লিটার এককে। দেখো বলেছে 60 গ্রাম NaOH এর আণবিক ভর কত হবে? আণবিক ভর সমান 23 + 16 + 1 সমান কত? 40 গ্রাম। এটা কি এর NaOH এর গ্রাম আণবিক ভর হলো 40 গ্রাম। তাই 60 গ্রাম NaOH সমান কত হবে? 60/40 মোল। কাটলে কত? 3/2 মোল। তো কত আসলো এটা? 3/2 মোল আসলো আমার 60 গ্রাম NaOH এর পরিমাণ। এবার একে কত গ্রাম জলে রেখেছে? না কত ml জলে? 500 ml জলে রেখেছে। তবে 500 ml জলে জল সমান কত? 0.5 লিটার জল। তাই গাঢ়ত্ব কত আসবে? গাঢ়ত্ব সমান 3/2 × 0.5 মোল পার লিটার। করলে কত হচ্ছে? গুণ করলে 1 নিচে, অর্থাৎ 3 মোল পার লিটার। তো উত্তর কত হয়? গাঢ়ত্ব হচ্ছে 3 মোল পার লিটার বলেছে। তারপরে 5 নম্বর যে ক্ষারীয় দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ অপশান এতে আছে গোলাপি লাল, অপশান বি হলুদ, অপশান সিতে কমলা আর অপশান ডি বর্ণহীন। উত্তর হবে কি? হলুদ ক্ষারীয় দ্রবণে। তারপরে কি বলেছে? না Na2H2PO4 এর কী ধরনের লবণ? আম্লিক লবণ, প্রশম লবণ, ক্ষারীয় লবণ না যুগ্ম লবণ? উত্তর হবে আমাদের আম্লিক লবণ। প্রদত্ত কোনটি অণুর সংখ্যা সর্বোচ্চ? 7 গ্রাম নাইট্রোজেন, 2 গ্রাম হাইড্রোজেন, 16 গ্রাম অক্সিজেন এবং 1 গ্রাম হাইড্রোজেন। এখানে অণুর সংখ্যা সর্বাধিক হবে কার? না 2 গ্রাম হাইড্রোজেন। কারণ কি? কারণ 2 গ্রাম হাইড্রোজেন বলতে 1 মোল হাইড্রোজেনকে বোঝানো হয়। 7 গ্রাম হাইড্রোজেন মানে কত? 7 গ্রাম নাইট্রোজেন মানে 1/4 মোলকে বোঝানো হয়। এটা কত? 1/2 মোল হচ্ছে, আর এটা হচ্ছে 1/2 মোল। তো এখানে 1 মোল কোনটা আছে? না 2 গ্রাম H2 মানে 1 মোল আছে এখানে। তো উত্তর আমাদের হবে 2 গ্রাম H2। নেক্সট কি বলেছে? বলেছে একই ভরবেগে চলমান দুটি বস্তুর গতিশক্তির অনুপাত 4:1 হলে এদের ভরের অনুপাত কত হবে? 1:4। তারপরে গ্রুপ বি। দেখো গ্রুপ বি এর প্রথম প্রশ্ন কি বলেছে? 1 ওয়াট সমান কত আর্ক পার সেকেন্ড? উত্তর 10⁻7। উত্তর কত হবে? 10⁻7। 3 নম্বর কি বলেছে? অভিকেন্দ্র বল দ্বারা কৃতকার্য হয় কত? অভিকেন্দ্র বল দ্বারা কৃতকার্য হয় 0। তারপরে বলছে কোন শর্তে কৃতকার্যের মান সর্বোচ্চ হয়? কখন কৃতকার্য সর্বোচ্চ হবে? প্রযুক্ত বল এবং সরণ যদি একই দিকে হয়। 3 নম্বর বলেছে কার্বন স্কেলে পারমাণবিক ভর নির্ণয়ের সময়ে কার্বনের কোন আইসোটোপটিকে প্রামাণ্য ধরা হয়? উত্তর হবে কার্বন 12। তারপর বলছে একটি নন সিস্টেমিক অ্যান্টাসিডের নাম কী হবে? নন সিস্টেমিক অ্যান্টাসিড হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ MgOH2। নেক্সট কি আছে? নেক্সট আছে দেখো রয়্যাল ওয়াটার কি? রয়্যাল ওয়াটার হচ্ছে অম্লরসকে রয়্যাল ওয়াটার বলা হয়। এটি 3:1 অনুপাতে HCl ও গাঢ় নাইট্রিক অ্যাসিড ও গাঢ় HCl এর মিশ্রণ। নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখো, যে উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা বা একই থাকে এরকম একটি লবণের উদাহরণ হবে NaCl। তারপর বলছে একটি তারের বিকৃতি 0.1 এর 2% হলে বিকৃতি 0.1 এর 2% মানে কত? 0.1 × 2/100। 0.2/100 হচ্ছে এর 10 মিটার দৈর্ঘ্যের তারের পরিবর্তন কত হবে? এরকম 10 মিটার তারের দৈর্ঘ্যের পরিবর্তন কত হবে? এর উত্তর কত হবে? না 2 সেন্টিমিটার। কী করে আসছে দেখো, এটা করে দিই। আমরা কি জানি? এখানে বলেছে দেখো 10 মিটার ইন্টু কত হবে? 0.1 × 0 এর 2%, 2/100। 10 মিটার নিচে কত হবে? 10। এটা হচ্ছে মিটারে। মিটারকে সেমিতে করলে কি হবে? সেমিতে করলে 100 দিয়ে গুণ করতে হবে।
একশো একশো কাটলো, 10 কাটলো, পড়ে থাকলো 2। উত্তর কত? না 2 সেন্টিমিটার। নেক্সট কোশ্চেন কি বলেছে, কখন কোনো পরিবাহীর প্রবাহ অশান্ত হয়? যখন ধারারেখাগুলি পরস্পরকে স্পর্শ করে থাকে। তা বলছে জলের আপেক্ষিক ঘনত্ব 1 হলে এসআইতে জলের ঘনত্ব কত হবে? 1000 কেজি পার মিটার কিউব। এই গেল তোমাদের গ্রুপ বি এর প্রশ্ন উত্তর। নেক্সট চলে আসছে গ্রুপ সি। গ্রুপ সি এর প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, বলেছে যে জলে ভাসমান বরফখণ্ডের আয়তন 1/11 অংশ জলের উপরে রয়েছে, বরফের ঘনত্ব নির্ণয় করতে। 1/11 অংশ কি আছে? জলের উপরে কত আছে? জলের উপরে 3/1। জলের উপরে আছে 1/11 অংশ। তবে জলের নিচে কতটুকু আছে? জলের নিচে আছে 1-1/11। 1-1/11 অংশ সমান কত হবে? না 10/11 অংশ। এটা কিসে আছে? এটা হচ্ছে জলের নিচে আছে। নেক্সট কি আমাদের বের করতে হবে? আমরা ধরি বস্তুর আয়তন ভি এবং ঘনত্ব ডি। এটা ধরে নিলাম। বস্তুর আয়তন কত? ভি ধরলাম এবং ঘনত্ব ডি ধরলাম। আর আমরা কি জানি জলের ঘনত্ব কত? জলের এখানে বস্তু মানে কি? অ্যাকচুয়ালি এটা বরফ, তাই তো? বরফের ঘনত্ব, আয়তন ভি এবং ঘনত্ব ডি। জলের ঘনত্ব কত হয়? জলের ঘনত্ব হচ্ছে 1 গ্রাম পার সিসি। তবে বস্তুর ওজন কত হবে? বস্তু বা বরফ এর ওজন সমান হবে 1/10/11 ইন্টু ভি। বরফের ওজন কত? ভি ইন্টু ডি ইন্টু জি। ভি মানে কি? আয়তন, ডি মানে ঘনত্ব, ইন্টু জি মানে অভিকর্ষ ত্বরণ। তবে বরফ দ্বারা অপসারিত জলের আয়তন কত হবে? অবশ্যই জলের আয়তন হচ্ছে 1/10/11 ভি। এটা হলো কি? অপসারিত জলের আয়তন। বস্তু দ্বারা অপসারিত জলের ওজন কত হবে? বস্তু দ্বারা অপসারিত জলের ওজন, আমরা আয়তনকে যদি ওজন দিয়ে গুণ করি, আয়তনকে ঘনত্ব দিয়ে গুণ করলে কি পাবো আমরা? (10/11 ভি ইন্টু 1 ইন্টু জি। তো শর্তে কি? শর্তে দুটো ওজন সমান। দুটো ওজন কত? উপরেটা ছিল ভি ডি জি, ইজিকল কত পেলাম? 10/11 ভি ইন্টু 1 ইন্টু জি। দুই দিকে জি জি কাটলো, ভি ভি কাটলো, ডি সমান কত পড়ে থাকলো? ডি সমান পড়ে থাকলো 10/11 গ্রাম পার সিসি। কোশ্চেন করি, এটাকে কি? এটাকে বলে তো আমার ঘনত্ব গ্রাম পার সিসি রেখে দাও। অতএব বরফের ঘনত্ব 10/11 গ্রাম পার সিসি। এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কী বলেছে দেখো, বলেছে অথবা বলেছে তামা ও সীসা দ্বারা গঠিত একটি সংকর ধাতুর আয়তন ও ভর যথাক্রমে 30 সিসি ও 120 গ্রাম। তামা ও সীসার আপেক্ষিক গুরুত্ব যথাক্রমে 8.89 এবং 11.37 হলে ধাতুতে বিদ্যমান তামা ও সীসার আয়তন নির্ণয় করো। এটা হচ্ছে কোশ্চেন, তাই তো? তো এটা কী করে করতে হবে এরকম করে দেখো, করা হয়েছে, একটু দেখে নাও। আমরা ধরে নিলাম কত? তামার আয়তন ধরলাম এক্স সিসি এবং সীসার আয়তন ধরলাম ওয়াই সিসি। শর্ত অনুসারে এক্স প্লাস ওয়াই সমান কত? 30 দেওয়া আছে, এটা 1 নম্বর। আর দেখো তামার আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে কত? 8.89। এই আপেক্ষিক গুরুত্বের সাথে যদি তামার আয়তন গুণ করি, এটা পাবো তামার ওজন যোগ
সিসার আবাসিক গুরুত্ব হচ্ছে 11.37, এর সাথে যদি ওয়াই গুণ করি এটা হবো সিসার ওজন। তো মোট ওজন যোগ করলে পাবো 320, কারণ দেওয়া আছে মোট ওজন 320 গ্রাম। মোট ওজন কত দেয় 320 গ্রাম, তবে এটা যোগ করে পেলাম 320। এখানে এক্সের জায়গায় বসালাম কত 30 মাইনাস ওয়াই, বসে কত পেলাম গুণ করে 266.7 মাইনাস 30 ওয়াই, এই 8.89 ওয়াই প্লাস 11.37 ওয়াই সমান 320। এই দুটো যোগ বিয়োগ করে কত হবে 2.37, 2.48 ওয়াই ইকুয়াল টু এইটা ওইদিকে নিয়ে যাও, 320 বিয়োগ 266.7, তাই বিয়োগগুলো হবে 57.3। একে যদি 2.48 দিয়ে ভাগ করো চলে যাবে 21.49। এবার 21.49 এটা হচ্ছে এক্সের পরিমাণ, এই ওয়াইয়ের পরিমাণ, তো এক্স মান কত আসলো 8.51, অর্থাৎ তামার আয়তন কত 8.51 সিসি এবং সিসার আয়তন কত হবে 21.49 সিসি। এইগুলো আমাদের উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 3-2। 3-2 কি আছে বলেছে দেখো, এনটিপিতে 5 গ্রাম একটি গ্যাস 4 লিটার আয়তন অধিকার করে, গ্যাসটির আণবিক গুরুত্ব নির্ণয় করো। বলছে এনটিপিতে 5 গ্রাম গ্যাস 4 লিটার অধিকার করে, তবে এনটিপিতে এনটিপিতে মোলার আয়তন কত, মোলার আয়তন 22.4 লিটার। এটা হচ্ছে কি এনটিপিতে মোলার আয়তন পেলাম, এনটিপিতে 22.4 লিটার হচ্ছে মোলার আয়তন। আর যদি মোলার আয়তন 22.4 লিটার হয় তো আমরা বলতে পারি কি এখান থেকে দেখো এনটিপিতে 4 লিটার গ্যাসের ভর কত 5 গ্রাম। তো এনটিপিতে 1 লিটার গ্যাসের ভর কত হবে 5/4 গ্রাম। এনটিপিতে 22.4 লিটার গ্যাসের ভর 5 × 22.4/4, যেটা ক্যালকুলেশন করা হয় এর মান কত আসবে 22টা, তো এটা কাটলে কত হবে যে 4 × 5 = 20, 5.6কে এটা দেখুন করলে 25 আর 3 28 গ্রাম। অতএব গ্যাসটির মোলার ভর বা কি জানতে চেয়েছে, গ্যাসটির আণবিক গুরুত্ব কত হবে 28। নেক্সট কোশ্চেন নম্বর কত, যে আণবিক ভর ও সংকেত ভরের মধ্যে পার্থক্য লেখো। কি বলেছে কার মধ্যে, আণবিক ভর আর সংকেত ভরের পার্থক্য, কোশ্চেন নম্বর 2 অথবা। আণবিক ভর কার ক্ষেত্রে প্রযোজ্য, আণবিক ভর অণুদের ক্ষেত্রে প্রযোজ্য, মানে সমযোজী যৌগের ক্ষেত্রে প্রযোজ্য। আর সংকেত ভর কাদের ক্ষেত্রে প্রযোজ্য, আয়নীয় যৌগের ক্ষেত্রে সংকেত ভর শব্দটি প্রযোজ্য। আণবিক ভর কাদের, যাদের অণু স্বতন্ত্র অণুর অস্তিত্ব রয়েছে, তাদের কোনো একটা অণু যেসব পরমাণু দিয়ে গঠিত সেই সকল পারমাণবিক ওজনের যোগফলকে বলা হয় আণবিক ভর। আর সংকেত ভর বলা হয় তাদের যে যৌগের সরলতম সংকেতে যেসব আয়নগুলো রয়েছে তাদের ভরের যোগফলকে বলা হয় সংকেত ভর। নেক্সট কি আছে, নেক্সট আছে যে 3 নম্বর, একটি অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করা যায় কী কী উপায়ে। তিনটা কী বলে দেখো, একটি অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করতে হবে, আছে কত 248 পেজে পাবে এটা। দেখো কী হবে উত্তর। তো যে একটি অসম্পৃক্তকে সম্পৃক্ত করার নিয়ম। দেখো অসম্পৃক্তকে সম্পৃক্ত করার নিয়মকে 1 নম্বর, স্থির উষ্ণতায় অসম্পৃক্ত দ্রবণে অতিরিক্ত দ্রাব যোগ করলে এক সময় দ্রবণটি সম্পৃক্ত দ্রবণে পরিণত হয়। 2 নম্বর কি বলেছে, অসম্পৃক্ত দ্রবণটিকে উত্তপ্ত করলে কিছু পরিমাণ দ্রাবক বাষ্পীভূত হয়, ফলে দ্রাবকের পরিমাণ কমে যায় কিন্তু দ্রব্যের পরিমাণ একই থাকে, ফলে দ্রবণটি সম্পৃক্ত দ্রবণে পরিণত হয়। 3 কি বলেছে, উষ্ণতা বৃদ্ধিতে যেসব দ্রবের দ্রাব্যতা বাড়ে তাদের অসম্পৃক্ত দ্রবণের উষ্ণতা হ্রাস করলে একটি বিশেষ নিম্নতম উষ্ণতায় দ্রবণটি সম্পৃক্ত দ্রবণে পরিণত হয়। 4 উষ্ণতা হ্রাসে যেসব দ্রব্যের দ্রাব্যতা বাড়ে তাদের অসম্পৃক্ত দ্রবণকে উত্তপ্ত করলে উচ্চতর উষ্ণতায় দ্রবণটি সম্পৃক্ত হয়ে যায়। নেক্সট কি বলেছে, 4 নম্বর বলেছে দেখো, উত্তপ্ত কপারের উপর দিয়ে নাইট্রিক অ্যাসিড বাষ্প পাঠানো হয়, তবে কী ঘটবে। উত্তপ্ত কপারের উপর দিয়ে নাইট্রিক অ্যাসিড বাষ্প পাঠানো হলে কী ঘটবে,
উত্তপ্ত উত্তপ্ত কপারের ওপর দিয়ে নাইট্রিক অ্যাসিড বাষ্প পাঠানো হয়েছে। উত্তপ্ত কপারের ওপর দিয়ে নাইট্রিক অ্যাসিড বাষ্প পাঠানো হলে বিক্রিয়া ঘটবে যে কপারের সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় সিইউ এবং নাইট্রোজেন এবং জল উৎপন্ন হবে। কী উৎপন্ন হবে? সিইউ, নাইট্রোজেন, জল। দেখো কী আছে উত্তর? উত্তর আছে এটা। কপার কুচির উত্তপ্ত গরম নাইট্রিক অ্যাসিডে যোগ করলে কপার জারিত হয়ে নীল বর্ণের কিউপিক নাইট্রেটে পরিণত হয় এবং এই SiO3 বিজারিত হয়ে বাদামি বর্ণের উত্তপ্ত নাইট্রিক অ্যাসিডের সাথে নাইট্রেটের বাষ্পের সাথে উত্তপ্ত কপারের বিক্রিয়া এটা। উত্তপ্ত কপারের বিক্রিয়া কী হবে? কপারের সাথে নাইট্রিক অ্যাসিড বিক্রিয়ায় কপার অক্সাইড, সিইউ এবং নাইট্রোজেন এবং জল উৎপন্ন হবে। কপার, এইটা হচ্ছে এই বিক্রিয়াটা। নাইট্রিক অ্যাসিড বাষ্পের সাথে বিক্রিয়া করলে কী হবে? এখানে তো বিক্রিয়া দেওয়া আছে 5Cu + 2HNO3 থেকে পাওয়া যাবে কি না 5Cu + N2 + H2O। পেজ নম্বর 280। নেক্সট কোশ্চেন কত? যে শীতল ও লঘু নাইট্রিক অ্যাসিডের সঙ্গে তামার বিক্রিয়ায় কী উৎপন্ন হয়? এটাও তোমরা 280 পেজে পেয়ে যাবে। 280 শীতল ও লঘুর সাথে, শীতল ও লঘু নাইট্রিক অ্যাসিডের সাথে, শীতল ও লঘু নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া পেয়ে যাবে, ঠিক তার উপরের বিক্রিয়াটা। তারপরে দেখা যাচ্ছে প্রমাণ করো যে রৈখিক ভরবেগ P সমান 2E/V 2E/V প্রমাণ করতে বলেছে। P সমান পাঁচ। দেখো আমরা কি জানি? আমরা জানি ভরবেগ P সমান ভর M ইন্টু বেগ হচ্ছে V। আমরা এখান থেকে লিখতে পারি P = mv লিখতে পারি। P সমান ভরবেগ। আবার আমরা কি জানি? আবার আমরা জানি গতিশক্তি E = কত? হাফ mv²। এখান থেকে কী পাবো আমরা? mv² সমান কত না 2E। এবার এখান থেকে যদি আমরা mv ইন্টু v লিখি তবে কী পেলাম? 2E পেলাম। তারপর এখান থেকে আমরা কী পাবো? mv মানে P সমান কত? 2E/v। আমাকে এটাই প্রমাণ করতে বলেছে, এটাই উত্তর। এখানে E মানে কি লিখে দেবে? E মানে হচ্ছে গতিশক্তি, P মানে কি ভরবেগ লেখা আছে, M মানে বস্তুর ভর, V মানে বস্তুর বেগ। নেক্সট গ্রুপ ডি এর একটা। নেক্সট কি হচ্ছে? গ্রুপ ডি। গ্রুপ ডি এর প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে যে অভিকর্ষের প্রভাবে অবাধি পতনশীল বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তি নীতিটা প্রমাণ করে। এটা হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা অনেকে স্কুল আসবে, দেখবি এই কোশ্চেনটা। অভিকর্ষের প্রভাবে অবাধে পতনশীল বস্তুর যান্ত্রিক শক্তি নিত্যতা সূত্রটি প্রমাণ করে। এই তো কোশ্চেন। এটা পাবে তোমাদের রায়মার্টিন সহায়িকা বইয়ের 358 পেজে। পেজ নম্বর কত? 358। দেখে নাও একবার, 358 পেজে আছে এটা প্রমাণ করা। এই তো এখান থেকে শুরু করে পরপর লিখে এই টোটালটা লিখতে হবে এখানে এবং এই পেজের টোটালটাও করতে হবে। নেক্সট ভি কি বলেছে? বি এরটা বলেছে যে M ও 4M ভরের দুটি বস্তুর গতিশক্তির অনুপাত দেওয়া আছে 2:1 বলে তাদের ভরবেগের অনুপাত নির্ণয় করতে বলেছে। গতিশক্তির অনুপাত দিয়ে তাদের কী বের করতে বলেছে? ভরবেগের অনুপাত। 4 বি। আমরা জানি ভরবেগ পি সমান কত না √2mE, যেখানে m হচ্ছে কি বস্তুর ভর, পি হচ্ছে কি ভরবেগ আর ই হচ্ছে গতি শক্তি। তো গতিশক্তি ধরি m ভরের বস্তুর গতি শক্তি কত
বস্তুর গতিশক্তি হচ্ছে 2x ও 4m ভরের বস্তুর গতি শক্তি হচ্ছে x পেলাম। তো এবার এখান থেকে কি লিখতে পারবো, প্রথম বস্তুর অর্থাৎ p1 প্রথম বস্তুর ভরবেগ, p1 কি হচ্ছে প্রথম বস্তুর ভরবেগ সমান √2m × 2x। p2 মানে কি দ্বিতীয় বস্তুর ভরবেগ সমান কত আসবে না √2m × x। কি বললাম 2m × x। এবার কি বলেছে যে তাদের গতিশক্তির অনুপাত দেওয়া আছে, এটা তাদের ভরবেগের অনুপাত কি হবে, অর্থাৎ p1 যদি আমরা p2 করি তাই p1 p2 সমান আমরা কি করতে পারবো √2m × 2x বাই কত হবে 2m × x। কাটলে কত হবে 2m কাটবে, x কাটবে, তো পড়ে থাকলো তো p1 p2 √2:1, মানে এটা কত √2:1। এটা হচ্ছে আমাদের উত্তর। ভরবেগের অনুপাত কত আসলো √2:1। সরি এখানে দেখো প্রথম বস্তুর ভর m ছিল, দ্বিতীয় বস্তুর ভর কত ছিল 4m ছিল, এখানে একটা 4 গুণ থাকবে 4, এখানে একটা নিচে কত 4 গুণ আছে, 4 গুণ করলে নিচে কত 2 থাকবে, নিচে উপরে 2 নয়, এক নিচে 2, এটা কত হবে 1:2√2। এটা হচ্ছে অ্যান্সার 1:2√2। নেক্সট দেখো কি বলেছে, অথবা একেরটা একটি হালকা ও একটি ভারী বস্তু 4-এর একের অথবাটা কি বলেছে 4-এর একের অথবা এ বলেছে কি একটি হালকা ও ভারী বস্তু গতিশক্তি সমান কোনটির ভরবেগ বেশি। গতিশক্তি সমান দিয়েছে এবং ভরবেগ কোনটির বেশি জানতে বলেছে। পেজ নম্বর 301-4 দেখো এর উত্তর কি, বস্তুর গতিশক্তি E = p²/2m, অর্থাৎ p সমান √2m, যেখানে প্রচলিত অর্থগুলো বহন করে, অর্থাৎ p ভরবেগ, m কি বস্তুর ভর, E মানে গতিশক্তি। এখান থেকে কি পেলাম আমরা, p ভ্যারিজাস √m, যেখানে E ধ্রুবক। একটি হালকা বস্তুর ভর m1 এবং ভরবেগ p1, ভারী বস্তুর ভর m2 এবং ভরবেগ p2 হলে p1/p2 এর মান কত হবে √m1/m2, যেটা একের থেকে ছোট। তো কী পেলাম আমরা p1 < p2, আর সুতরাং হালকা বস্তু একটি হালকা ও ভারী বস্তুর গতিশক্তি সমান হলে ভারী বস্তুর কি বেশি, ভরবেগ বেশি। আবার কি দেখো 20 কেজি ভরের একটি বালক, এটা বিয়েরটা বলেছে কি 20 কেজি ভরের একটি বালক 2.1 কেজি ভরের একটি বাক্স নিয়ে 1.1 মিনিট দিয়ে 18 মিটার উচ্চ বাড়ির ছাদে উঠল, ওই বালকের ক্ষমতা কত হবে। কি কোশ্চেন আছে, দেখো বলেছে ভর কত দেওয়া আছে, ভর m সমান দেওয়া আছে 20 কেজি, আর কত ভরের বস্তু নিয়েছে এর সাথে, এটা হচ্ছে বালকের ভর, তো মোট ভর কত 20 যোগ 2.5 কত আসলো 22.5 কেজি, এটা হচ্ছে মোট ভর। সময় কত নিয়েছে, সময় নিয়েছে 1.12 মিনিট, মানে কত সেকেন্ড হচ্ছে না 90 সেকেন্ড, এটা হচ্ছে সময় নিয়েছে। আর কি আছে, উচ্চতা কত, উচ্চতা সমান 18 মিটার, এইগুলো দেওয়া আছে। এবার বলেছে বালকের ক্ষমতা কত, প্রথমে আমরা কার্য বের করবো। কার্য সমান কি হবে, কার্য সমান হচ্ছে m, এখানে কার্য হবে mgh, m মানে কত 22.5 ইন্টু জি এর মান কত
সবগুলো মান আছে এসআইতে 9.8 বসিয়ে দিলাম, ইন্টু এইচ হচ্ছে 18। তো গুণ করলে কত হবে? এইগুলো গুণ করলে পাবো হচ্ছে 22.5। 3969। এটা হলো কার্য। তো ক্ষমতা কত আসবে? ক্ষমতা হচ্ছে কার্যকরের হার, ক্ষমতা হচ্ছে 3969 বাই কত? 90। (44.1 জুল পার সেকেন্ড। নেক্সট 2-1 কি বলে দেখো, বলেছে যে অ্যালুমিনিয়ামের অক্সাইড কিরূপ অক্সাইড যুক্তি দাও। অ্যালুমিনিয়াম অক্সাইড কি ধর্মী অক্সাইড যুক্তি দাও। অ্যালুমিনিয়াম অক্সাইড হচ্ছে একটি উভধর্মী অক্সাইড। অ্যালুমিনিয়াম অক্সাইড কি একটি উভধর্মী অক্সাইড বলা হয় কারণ Al2O3 অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে। Al2O3 + 6HCl পেয়েছে 2AlCl3 + 3H2O অ্যালুমিনিয়াম অক্সাইড। আর Al2O3 ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে। Al2O3 + 2NaOH থেকে Na2NaAlO2 অ্যালুমিনিয়াম সোডিয়াম অ্যালুমিনেট + H2। যেটা অ্যাসিড ও ক্ষার উভয়ের সাথে যেহেতু বিক্রিয়া করছে সেদিন এটি একটি উভধর্মী অক্সাইড। এটা পাবে 290 পেজে। নেক্সট কী বলেছে? NH4 এবং NaHSO4 এই দুটো কোন শ্রেণীর লবণ? এটা হচ্ছে সমিত লবণ। এটা হচ্ছে কি সমিত লবণ, আর এটা হচ্ছে কি অ্যাসিড লবণ বা আম্লিক লবণ। আম্লিক লবণ। নেক্সট বলেছে কি দেখো, 3-1 250 সেমি দৈর্ঘ্যের 0.1 mm ব্যাসের একটি লোহার তারের এক প্রান্ত দড়ির সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত, অপর প্রান্তে 8 কেজি ওজন রাখা হলে তারের দৈর্ঘ্যের বৃদ্ধি নির্ণয় করো। লোহার এই অঙ্কনাঙ্ক দেওয়া আছে y = 20 × 10⁻11 ডাইন পার সেমি স্কোয়ার। দেখো এখানে কি দেওয়া আছে, এখানে এল সমান দেওয়া আছে 250 সেমি। আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে 0.5 mm, কারণ ব্যাস দেওয়া আছে 1 মিলিমিটার, তো ব্যাসার্ধ কত হবে? 0.1 মিলিমিটার হবে। তারপরে আর কি দেওয়া আছে? দেওয়া আছে যে জি কত হবে? জি সমান হচ্ছে 980 সেমি পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা সরি 980 নয়, জি এর মান এখানে একটু ভুল হয়ে গেছে। এটা কত? 9.8 ধরেছি, মানে 980 করতে হবে। এটা 980 হবে, কারণ উত্তর হবে 2 শূন্য বাড়বে, এখানে 2 শূন্য বাড়বে। এটা হবে 4110 উত্তর জুল সেকেন্ড। সরি মিস্টেক। ওহ, এটা ঠিকই ছিল, এসআই ইউনিট তো। সরি, প্রথমে ঠিক ছিল, যেটা প্রথমে করিয়েছিলাম। আর কী দেওয়া আছে এখানে? এফ সমান কত দেওয়া আছে? 8 কেজি ওয়েট। এর মান কত হবে? 8 × 10⁻³ × 980 ডাইন সিজিএসে নিয়ে আসা হলো। তারপরে কি আছে? আর মান কী দেওয়া আছে? ওয়াই এর মান কত আছে? এই অঙ্ক দেওয়া আছে 20 × 10⁻11 ডাইন পার সেমি স্কোয়ার। আর জি সমান কত? না 980, জি সমান 980 লেখা আছে। নেক্সট এবার অঙ্ক যে সূত্রটা আমাদের এই অঙ্ক বের করার সূত্র কি? ওয়াই = FL/πr²L। এখানে এফ এর মান কত? এটা দিয়ে এফ এর মান ইন্টু এল কত দিয়ে আছে? 250 বাই
পাই এর মান 3.14, 0.05 তার সেমি স্কোয়ার ইন্টু এল এর মান কত আমাকে বের করতে হবে, এল সমান, বা পরের লাইনে কত আসবে এখান থেকে আমরা লিখতে পারি কত 20 ইন্টু 10⁻11 সমান কত, পুরোটা 8 ইন্টু 10⁻3 980 ইন্টু 250 বাই কত হবে 3.14 ইন্টু 0.05 স্কোয়ার ইন্টু এল। তো এখান থেকে এল সমান কত, এল এই দিক চলে আসবে, তো এল সমান হলে কি লিখবো 8 ইন্টু 10⁻3 ইন্টু 980 ইন্টু 250 বাই কত 3.14 ইন্টু 0.05 স্কোয়ার ইন্টু 20.10⁻11। এই ক্যালকুলেশন করলে এল এর মান কত আসবে 0.125 সেমি। অতএব তারের দৈর্ঘ্য বৃদ্ধি হবে 0.125 সেন্টিমিটার। নেক্সট বলেছি কি দেখো, পীড়ন ও বিকৃতির মধ্যে কোনটি অধিকতর মৌলিক, পীড়ন ও বিকৃতির মধ্যে কোনটি অধিকতর মৌলিক। দেখো পীড়ন ও বিকৃতির মধ্যে কোনটি অধিকতর মৌলিক, এটা আছে একদম 172 পেজে প্রথমেই বলছে বাহ্যিক বলের প্রয়োগের বস্তুকে বিকৃত করা হলে বস্তুটির মধ্যে স্থিতিস্থাপকতা ধর্মের কারণে একটি অভ্যন্তরীণ প্রতিক্রিয়া বলের উদ্ভব হয়। একক ক্ষেত্রফলে সৃষ্ট এই অভ্যন্তরীণ প্রতিক্রিয়া বলকেই পীড়ন বলে। সুতরাং বিকৃত বস্তুতেই কেবল পীড়নের অস্তিত্ব থাকে, অর্থাৎ পীড়নের উৎপত্তি কারণই হলো বিকৃতি। সুতরাং বিকৃতি পীড়নের অপেক্ষা বেশি মৌলিক। এটা হলো কত নম্বর পেজে, পেজ নম্বর 172। তারপরে কি বলেছে 4-2-3 অথবাটা বলেছে বায়ু ও জলে একটি বস্তুর ওজন যথাক্রমে 100 গ্রাম ও 40 গ্রাম। 0.8 আপেক্ষিক ঘনত্ব বিশিষ্ট কোনো তরলে নিম্নলিখিত অবস্থার বস্তুটির ওজন নির্ণয় করো। ওই বস্তুর সাপেক্ষে বস্তুটির আপেক্ষিক ঘনত্ব নির্ণয় করো। দেখো কোশ্চেন কী ছিল যে বায়ুতে ও জলে বস্তুর ওজন দেওয়া ছিল 100 এবং 60। তবে জলে বস্তুর ওজন হ্রাস পায় কতটুকু, 100-40 গ্রাম, কত হলাম 60 গ্রাম। আর আমরা জানি কি কোনো বস্তুকে জলে নিয়োজিত করলে তার বস্তুর ওজন যতটুকু হ্রাস পায় সেই পরিমাণ জলকে মানে সেই ওজনে জলকে অপসারিত করে। তো অপসারিত জলের ওজন কত হবে, অপসারিত জলের ওজন হবে 60 গ্রাম। আর জলের ঘনত্ব কত, 1 গ্রাম পার সিসি। তবে অপসারিত জলের আয়তন কত হবে, অপসারিত জলের আয়তন কত হবে 60 সিসি। কারণ কি 1 গ্রামের ওজন হয় 1 সিসি, যে 60 গ্রাম কত হবে 60 সিসি। এটি কি বলে অপসারিত জলের আয়তন। আর অপসারিত জলের আয়তন আর বস্তুর আয়তন কি হবে সমান, তো বস্তুর আয়তন পেলাম আমরা 60 সিসি। বলছে 0.8 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট কোনো তরলের নিম্নলিখিত অবস্থায় বস্তুটির ওজন নির্ণয় করে। তবে অতএব ওই তরলে বস্তুটির ওজন সমান কত আসবে, ওই তরলে বস্তুটির ওজন 60 ইন্টু 0.8 মানে কত আসছে 48 গ্রাম। ওই তরলে বস্তুটির ওজন কত আসলো 48 গ্রাম। তারপরে কি বলছে বিয়েরটা,
বলেছে আর্কিমিডিসের নীতি বিবৃতি করো, আর্কিমিডিসের নীতিটি বিবৃতি করো। আর্কিমিডিসের নীতি আছে কত নম্বর পেজে? যেটা হচ্ছে 3-এর বিয়ের অথবা 124 পেজে। সরি, আর্কিমিডিসের নীতি কোথায় আছে? 124 পেজ। অর্থাৎ প্রত্যেকে তোমার টেক্সট বই আছে, তোমাদের ইতেও আছে 124 পেজে। বলা আছে কি দেখবে, স্থির তরল বা গ্যাসীয় পদার্থে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণ নির্মিত করলে বস্তুটির কিছু পরিমাণ ওজনের আপত্ত হ্রাস ঘটে। এই যা বস্তুর নির্মিত অংশের দ্বারা অপসারিত তরল বা গ্যাসের পদার্থের ওজনের সমান হয়। নেক্সট কোশ্চেন কত? নেক্সট কোশ্চেন হচ্ছে 4-এর এ। কি বলেছে? সোডিয়াম হাইড্রক্সাইডের 4 লিটার জলীয় দ্রবণে 40 গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবীভূত আছে, দ্রবণটির মোল কত হবে? তা সোডিয়াম হাইড্রক্সাইডের কি বলে দেখো, সোডিয়াম হাইড্রক্সাইড আমরা কি জানি? 4-এর এ। সোডিয়াম হাইড্রক্সাইড মানে NaOH, এর ভর কত হবে? গ্রাম আণবিক ভর, গ্রাম আণবিক ভর সমান হবে 23 + 16 + 1, তখন কত আসছে? 40 গ্রাম। 40 গ্রাম NaOH দেওয়া হচ্ছে আণবিক ভর। এবার যেখানে দেখা দেখো সোডিয়াম হাইড্রক্সাইড কত দেওয়া আছে? সোডিয়াম হাইড্রক্সাইড তো 1 মোলই দেওয়া আছে। তো সোডিয়াম হাইড্রক্সাইডের পরিমাণ কত হবে? NaOH এর মোল সংখ্যা সমান কত? 40/40 সমান হচ্ছে 1 মোল। NaOH এর মোল সংখ্যা পেয়ে গেলাম 1 মোল। আর এটা আছে কত? 4 লিটার দ্রবণ। এটা গ্রাম মোল পার লিটার এককে মাত্রা কত হবে? অর্থাৎ দ্রবণটির মোল পার লিটার এককে মাত্রা সমান কত হবে? না 1/4, অর্থাৎ 0.25 মোল পার লিটার। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। বলেছে দ্রাব্যতার সংজ্ঞায় উষ্ণতার কথা উল্লেখ করা হয় কেন? দ্রাব্যতার সংজ্ঞায় উষ্ণতার কথা উল্লেখ করা হয় কেন? দেখো এখানে আছে কোনো পদার্থের দ্রাব্যতা একটি নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট। কোনো নির্দিষ্ট দ্রাবকে কোনো নির্দিষ্ট দ্রব্যের দ্রাব্যতা উষ্ণতার সঙ্গে পরিবর্তিত হয়। উষ্ণতা বাড়লে কিছু কিছু দ্রব্যের দ্রাব্যতা বাড়ে, আবার কারোর দ্রাব্যতা কমে। দেখা গেছে 100 গ্রাম দ্রাবকে বিভিন্ন উষ্ণতায় সম্পৃক্ত করতে ওই দ্রব্যের বিভিন্ন পরিমাণ প্রয়োজন হয়। তাই দ্রাব্যতা উষ্ণতায় নির্দিষ্ট উষ্ণতার উল্লেখ করা প্রয়োজন। যেমন 3°C উষ্ণতায় জল KNO3 এর দ্রাব্যতা 44, আবার 40°C উষ্ণতায় KNO3 এর দ্রাব্যতা 65, অর্থাৎ উষ্ণতার পরিবর্তনে KNO3 এর দ্রাব্যতার পরিবর্তন ঘটেছে। এটা পাবে পেজ নম্বর 256। নেক্সট কি আছে? যে 4-এর এ, 5-এর এ বলেছে যে পারমাণবিক ভর একক ভিন্ন রাশি। কি বলেছে? পারমাণবিক ভর একটি একক ভিন্ন রাশি কেন? পারমাণবিক ভর একক ভিন্ন রাশি কেন? এটা পাবে 214 পেজে। 214 পেজের 5-এর 1। কারণ কি পারমাণবিক ভর কি হয়? দুটি সমযোজী রাশির অনুপাত হওয়ার জন্য এর কোনো একক নেই। পারমাণবিক ভর দুটি সমযোজী রাশির অনুপাত হওয়ার জন্য একক নেই। সেটা পাবে কত পেজ বললাম? 214 পেজের 5-এর 1-এরটা। আর এটা কত হবে? 214 পেজেই তারপরেই 5-এর 2-এর উত্তরটা। কোশ্চেন কি বলছে? অধিকাংশ মৌলের পারমাণবিক ভর ভগ্নাংশ হয় কেন? দেখো কি বলা আছে এখানে, অধিকাংশ মৌলের পারমাণবিক ভর ভগ্নাংশ হয় তার কারণ দেওয়া আছে কি, প্রকৃতিতে প্রায় সব মৌল একাধিক আইসোটোপের মিশ্রণ রূপে বর্তমান। প্রকৃতিগত কোনো নির্দিষ্ট মৌলের তার আইসোটোপগুলির প্রাচুর্যের অনুপাত মোটামুটিভাবে নির্দিষ্ট। কোনো মৌলের পারমাণবিক ভর নির্ণয়ের সময় প্রকৃতিতে উপস্থিত উক্ত মৌলের সব আইসোটোপের পারমাণবিক ভরের আনুপাতিক গড় নেওয়া হয়। যদিও বিভিন্ন আইসোটোপের পারমাণবিক ভর প্রায় পূর্ণ সংখ্যা হয়, কিন্তু তা সত্ত্বেও তাদের প্রাচুর্য অনুযায়ী গড় নেওয়া হলে মৌলটির পারমাণবিক ভর প্রাপ্ত মান পূর্ণ সংখ্যা না হয়ে ভগ্নাংশে হয়। যেমন প্রকৃতিতে হাইড্রোজেনের 3টে আইসোটোপ রয়েছে, প্রোটিয়াম 11, ডয়টেরিয়াম 12, টাইটেরিয়াম 13,
প্রকৃত আইসোটোপের প্রাচুর্যের পরিমাণ 99%, 0.9% এবং 1%। সুতরাং হাইড্রোজেনের পারমাণবিক গুরুত্ব কত হবে? 1 × 99 প্লাস 2 × 0.9 প্লাস 3 × 0.1 বাই 100, কত আসছে? 1.001 ভগ্নাংশ। এটাকে আমরা ডিরেক্টলি একের কাছাকাছি ধরে নিই। এবং সেম কোশ্চেন বলতে হবে ক্লোরিনের পারমাণবিক ভগ্নাংশ হয় কেন। এই গেল তোমাদের মডেল কোশ্চেন নম্বর 2 এর শেষ, মানে 2 নম্বর মডেল কোশ্চেন প্রশ্নবিচিত্রা শেষ হচ্ছে। এর পরবর্তী যে 3 বা তারপরেগুলো পরবর্তী ভিডিওটি খুব শীঘ্রই আপলোড করা হবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবে, এবং ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং তোমরা চ্যানেলের সাথে অবশ্যই জুড়ে থাকবে, এবং বন্ধুদের মধ্যে অবশ্যই তোমরা ভিডিওগুলো ভালো বেশি করে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।